শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যেখানে আছো আশা করছি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আলোচনা করার জন্যে। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট। বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট হিসেবে আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে সবাই কম বেশি পরিচিত এবং এই ম্যানেজমেন্টেরই একটি অন্যতম প্রধান এবং প্রথম চ্যাপ্টার হলো ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট। এই ইন্ট্রোডাকশন ম্যানেজমেন্টের উপরে আমাদের আজকের ক্লাসটি পরিচালিত হবে। তো এই ইন্ট্রোডাকশন ম্যানেজমেন্টের বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে জানা দরকার ব্যবস্থাপনার সংজ্ঞা। ম্যানেজমেন্ট কি? ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট। আসলে ব্যবস্থাপনা যদি আমি বলি যে ব্যবস্থাপনা কি এবং কোন কোন ক্ষেত্রে এই ব্যবস্থাপনার প্রয়োগ হয়, তাহলে বলবো যে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাপনার প্রয়োগ রয়েছে। তো ব্যবস্থাপনাকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে আমরা উল্লেখ করতে চাই এর সংজ্ঞাটিকে। যেমন আমরা যদি বলি যে আমি কোনো একটি কাজ কেন করি, তার একটা পূর্ব নির্ধারিত লক্ষ্য থাকে, পূর্ব নির্ধারিত উদ্দেশ্য থাকে। যে পূর্ব নির্ধারিত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি কাজটি সম্পাদন করার চেষ্টা করি। আর কাজটি আমি যে প্রক্রিয়া সম্পাদন করব তাকে আসলে আমরা ব্যবস্থাপনা বলবো। তাহলে ব্যবস্থাপনার সংজ্ঞার ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করব যে এখানে একটা পূর্ব নির্ধারিত উদ্দেশ্য, গোল রয়েছে। পূর্ব নির্ধারিত একটি উদ্দেশ্যকে সাধন করার জন্য আমি কোনো একটি প্রক্রিয়ায় কাজটি সম্পাদন করব। তারপরে আমি যদি আরেকটি বিষয় ভাবি, সেটি হলো যে কার্যভারের অর্জনের উপায়। যে আমি একটি কাজ করব বা আমি একটি উদ্দেশ্যকে সাধন করব, সেই উদ্দেশ্য সাধন করার জন্য আমি কাউকে না কাউকে এই কাজটি দায়িত্ব দিব, কার্যভার দিব। কারো কাছে না কারো কাছে আমি তার কি করব, দায়িত্ব অর্পণ করব, বলবো তুমি এই কাজটি এভাবে করো। তো এই যে কাউকে দিয়ে সে কাজটা করানো, এই কাজটি সাধন করার জন্য, সমাধান করার জন্য আমার যে প্রক্রিয়া, সেটি আসলে ম্যানেজমেন্ট। তারপরে বলা হলো যে ম্যানেজমেন্টের সংজ্ঞার ক্ষেত্রে আমি বলতে পারি যে কার্যকরভাবে আমার যে উদ্দেশ্য সেটি অর্জন করা, কার্যকরভাবে করা, এফেক্টিভলি করা। আমি প্রপার ওয়েতে করতে চাই, যতটুকু আমি চাই ঠিক সেভাবে করতে চাই। এই কার্যকরভাবে যে কাজটি সম্পন্ন করা, এটিও একটি ব্যবস্থাপনার অংশ। তারপরে আমি বলবো যে ম্যানেজমেন্ট কি করে? জনশক্তি এবং বস্তুগত উপাদানগুলোকে ব্যবহার করে। তাহলে জনশক্তি, ম্যান পাওয়ার, এবং ম্যান পাওয়ারের মাধ্যমে আমরা কি করব? জনগণকে দিয়ে, জনশক্তি দিয়ে আমার যে বস্তুগত বিভিন্ন উপাদান রয়েছে তার সমন্বয়ে আমি কাজটি সম্পাদন করব। তাহলে এগুলো হলো কি? একটা উপকরণ। জনগণ বা ম্যান পাওয়ার একটি কি উপকরণ, আর যার মাধ্যমে এই ম্যান পাওয়ার কাজগুলো করবে সেগুলো বস্তুগত উপাদান, সেগুলো উপকরণ। যেমন আমি যদি বলি যে আমি ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করব, পণ্য উৎপাদন করতে গেলে আমার কিছু বস্তুগত বিষয় লাগবে, মেশিনপত্র লাগতে পারে, কাঁচামাল লাগতে পারে। আবার এখানে শ্রমিক, কর্মচারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা কাজ করবেন। এই টোটাল যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয়কে ব্যবহার করার যে প্রক্রিয়া, সেটিকে আমি বলবো একটি ম্যানেজমেন্ট। তারপরে কর্মীদের ব্যবহৃত কিছু কৌশল,
আমি যে কর্মীদেরকে দিয়ে কাজটি করাবো, আমি যে ম্যান পাওয়ারকে দিয়ে, আমি জনশক্তিকে দিয়ে ইউজ করব, সেই কর্মীদেরকে আমার কিন্তু ইউজ করতে হবে। তো কর্মীদের ইউজ করতে গেলে আসলে এখানে কিন্তু জোর করে কাজ আদায় করা যায় না, কৌশলগত প্রক্রিয়ায় কাজটি সম্পাদন করতে হয়। তো যে কৌশলগত যে প্রক্রিয়ার মাধ্যমে আমি কার্য উদ্ধার করব এবং কার্যকরভাবে কাজটি করব এবং কার্যভার অর্পণ করে, দায়িত্ব অর্পণ করে তার কাছ থেকে সে কাজটি আদায় করব, সেই কৌশলগত যে বিষয়গুলো, সেগুলোকে আমাকে কি করতে হবে, এখানে ব্যবস্থাপনা করতে হবে। সেটি কেমন? যেমন আমি একটি কাজ সম্পাদন করার জন্য আমি একটি পরিকল্পনা করব, প্ল্যানিং করব। এই পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা এবং এই পরিকল্পনার পরে এই কাজটি একটি সাংগঠনিক কাঠামোর মাধ্যমে, একটি অর্গানাইজিং ওয়েতে কাজটি হবে। হ্যাঁ, তো এখানে সংগঠন জড়িত, অর্গানাইজেশন জড়িত। তাহলে কর্মীদের যে কৌশল, কর্মীদের ইউজ করার যে কৌশল, ব্যবহৃত যে কৌশল, তার মধ্যে আমি প্রথমে দেখতে পাচ্ছি কি পরিকল্পনা, সেকেন্ড কি সংগঠন, তারপরে কর্মী সংস্থান। আমি তো পরিকল্পনা করলাম, আমার একটা সংগঠন কিভাবে পরিচালিত হবে, কিভাবে তার কাঠামো তৈরি করলাম। এবার কর্মী সংস্থান করতে হবে, আমার শ্রমিক, কর্মচারী, ব্যবস্থাপক, তাদেরকে নিয়োগ দিতে হবে। দেন নির্দেশনা প্রদান করতে হবে। আমি কর্মীদেরকে কি করব, প্রপার নির্দেশনা দিব। আমার যে প্রশাসনে যারা কাজ করবেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করবেন, তাদেরকে আমি নির্দেশনা দিব যে এইভাবে কাজগুলো সম্পাদন করতে হবে। যেন প্রেরণা, হ্যাঁ, মোটিভেশন করা, কাজ উদ্ধার করার জন্য মোটিভেট করতে হয়, মোটিভেশন দিতে হয়। আমরা জানি যে মোটিভেশন দুই রকমের আছে, পজিটিভ মোটিভেশন, নেগেটিভ মোটিভেশন। কখনো কখনো আমরা নেগেটিভ মোটিভেশনে যাই, সেটি কিন্তু প্রথমে না। প্রথমে আমরা চিন্তা করব পজিটিভ মোটিভেশন। শ্রমিক, কর্মী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছে সবাইকে আমরা উদ্দীপ্ত করব যে তুমি আসো এই কাজটি করো, তুমি আসো এই কাজটি করো, এভাবে করো, এভাবে করো, এবং করলে তোমার এই এই বেনিফিট হবে। হ্যাঁ, আমাকে কয়েকদিন আগে একজন শ্রমিক, সে একটা ফ্যাক্টরিতে কাজ করে, চাকরি করে, হ্যাঁ, আমাকে বলতেছিল যে স্যার আমি বছর শেষে একটা বোনাস পাই, সেটা খুব ভালো একটা বোনাস, ভালো একটা অ্যামাউন্ট পাই। কীরকম? সে যে গ্রুপে, যে কোম্পানিতে কাজ করে, এই কোম্পানি যে প্রফিট করে, প্রফিটের একটি অংশ শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টন করে দেয়। এই যে শ্রমিক কর্মচারীদের মধ্যে বন্টন করে দেয় মুনাফার একটি অংশ, এই মুনাফার অংশটি পাওয়ার জন্য তারা সারা বছরই অধীর আগ্রহ অপেক্ষা করে এবং শ্রমিকরা বিশ্বাস করে যে প্রতিষ্ঠানটি আমার, আমি প্রতিষ্ঠানের ঠিকমতো কাজ করলে সেই কাজ থেকে আমি যদি কোম্পানির প্রফিট করাতে পারি, কোম্পানি যদি মুনাফা অর্জন হয়, সেই মুনাফার একটা অংশ আমিও পাবো। তো সে এই ভাবনা থেকে তার মধ্যে কি হয়, একটি মোটিভেশন কাজ করে, প্রেষিত হয় সে, হ্যাঁ, উদ্দীপ্ত হয় এবং তার মাধ্যমে কাজটি দ্রুত আদায় করা সম্ভব হয়। আমার যে উদ্দেশ্য ব্যবস্থাপনা, সেই উদ্দেশ্যটি ফুলফিল হয়। তারপর সমন্বয় সাধন করা। ব্যবস্থাপনা অন্যতম একটা প্রধান কাজ হলো কোঅর্ডিনেট করা, যে শ্রমিক, কর্মচারী, মালিক এবং প্রশাসন সবাইকে নিয়ে এই কাজটি সম্পাদন করার জন্য, উদ্দেশ্যকে হাসিল করার জন্য কোঅর্ডিনেট করতে হবে, সমন্বয় করতে হবে। এই সমন্বয়ের পরের যে বিষয়টি, সেটি হলো কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ আরোপ করা। যে আমি শুধুমাত্র সব কিছু রেডি করে দিব, কিন্তু আমার নিয়ন্ত্রণও রাখতে হবে, সবাইকে কন্ট্রোল করতে হবে। তাহলে এই যে বিষয়গুলো আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করলাম, এই সবগুলো বিষয়ের সমন্বিত রূপ হলো আসলে ব্যবস্থাপনা। তাহলে আমি বলতে পারি পূর্ব নির্ধারিত উদ্দেশ্য কার্যকরভাবে অর্জন করার যে উপায়, সেই উপায়গুলোকে আমি ব্যবস্থাপনা বলবো। অপরদিকে বলতে পারি উপকরণগুলোর, প্রকৃতি প্রদত্ত যে উপকরণগুলো সেগুলো এবং জনশক্তির সমন্বয়ে আমার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সমাধান করার জন্য যে টার্গেট, সেটিকে আমি কিভাবে সম্পন্ন করব, সেই প্রক্রিয়াকে আমি বলবো ম্যানেজমেন্ট।
তারপরে আমি বলতে পারি কর্মীদের ব্যবহৃত কৌশল, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ, এই টোটাল কার্যক্রমগুলো সমন্বিত রূপকে আমি বলতে পারি ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে ম্যানেজমেন্টের সংজ্ঞা জানতে পারলাম। এবার আমরা চিন্তা করব যে ম্যানেজমেন্টের এর যে আওতা বা এর পরিধি, এর এরিয়া, ব্যাপ্তি, সেটা নিয়ে ব্যবস্থাপনার আওতা ও পরিধি নিয়ে আলোচনা করব। তো ব্যবস্থাপনার আওতা বা পরিধি কত দূর? আমি কিন্তু প্রথমেই বলার চেষ্টা করেছিলাম যে ব্যক্তিগত জীবন থেকে ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয়, আর এটির গন্তব্যস্থল শেষ অবস্থান হয় আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত। তাহলে ব্যক্তিগত পর্যায় থেকে ব্যক্তিগত একটি আমার জীবনের একটি আমার ব্যক্তিগত বিষয়ের কিছু বিষয়, যেগুলো যেমন আমি দৈনন্দিন কিছু কার্যক্রম পরিচালনা করি, আমার কিছু রুটিন ওয়ার্ক থাকে, আমার রুটিন ওয়ার্কের বাইরেও আমার কিছু কাজ আসে। তো সেই কাজগুলো কিভাবে সুচারুভাবে সুন্দর মতো আমি করব, এই বিষয়গুলোকে নিয়ে যে আমার কাজ করার যে পরিকল্পনা, আমার কাজ করার যে স্পৃহা, এই বিষয়গুলোকে একত্রিত করে আমি কিন্তু আমার ব্যক্তিগত যে কর্ম পরিকল্পনা সেটা নির্ধারণ করব এবং সেই কাজগুলো সম্পাদন করব। তাহলে ব্যক্তিগত জীবনেও রয়েছে একটি ব্যবস্থাপনার স্থান। এবার আমরা বলতে পারি ব্যক্তিগত জীবনের পরে পরিবার চলে আসে। পরিবার, তো পরিবার একটি ফ্যামিলিতেও কিন্তু একটি ম্যানেজমেন্টের আমরা অস্তিত্ব লক্ষ্য করি। সেটা কিভাবে? দেখো, একটি পরিবারের আমরা দেখি যে বেশ কয়েকজন সদস্য মিলে গঠিত হয়, মা বাবা, ভাই বোন। তো পরিবার পরিজনে যারা থাকেন তাদের একটি বার্ষিক চাহিদার প্রয়োজন আছে। তাদের সেই চাহিদা মিট আপ করার জন্য আমাকে একটি বাজেট প্রণয়ন করতে হয় যে আমার এই পরিমাণ অর্থ ব্যয় হবে এই পরিবার পরিচালনা করার জন্য, এবং এই বাজেট দিয়ে এই যে আমার যে এস্টিমেটেড ব্যয়, সেই ব্যয় দিয়ে পরিবারের সকল সদস্যদের চাহিদা মেটাতে হবে। এখন আসলে কি সবগুলো সুন্দরভাবে সকলের চাহিদা পরিপূর্ণভাবে পালন করা সম্ভব হয়? হয় না। তবে সর্বোত্তম ব্যবহার করতে হবে। সর্বোত্তম ব্যবহার কিভাবে করা যায়, কোন কাজটি পরিবারের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি, এই বিষয়গুলো মাথায় রেখে পরিবারের সকল সদস্যদের চাহিদা পূরণ করার লক্ষ্যে সুখী সমৃদ্ধ একটি পরিবার প্রতিষ্ঠার জন্যে আমরা কিন্তু ম্যানেজমেন্টের গুরুত্ব দিয়ে থাকি, ব্যবস্থাপনার গুরুত্ব দিয়ে থাকি। যিনি পরিবারের কর্তা তিনি কিন্তু ম্যানেজ করেন। কিভাবে ম্যানেজ করেন? তিনি এখন এই মুহূর্তে যদি কোনো একটি বিশেষ বিষয়ে চাহিদা সৃষ্টি হয়, তখন সে চাহিদা পূরণ করার জন্য তিনি কোনো একটি খাতে যদি বরাদ্দ থাকে সেই বরাদ্দ ক্যান্সেল করে দিয়ে দিকে চলে আসতে পারেন। যেমন আমার যদি এখন কোনো একজন সদস্য পরিবারের অসুস্থ হন, তার চিকিৎসা ব্যয় অনেক টাকা লাগতে পারে। তো চিকিৎসা ব্যয় নির্বাহ করার জন্য আগে থেকেই বেশি পরিমাণ বরাদ্দ কিন্তু পরিবারের কর্তা ব্যক্তি রাখেন না, কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য তিনি অন্য একটি অর্থ, যে অর্থটি হয়তো কোনো একটা উদ্দেশ্যে রেখেছিলেন, সেই অর্থ দিয়ে কিন্তু তিনি এটি পূরণ করবেন। অর্থাৎ ব্যবস্থাপনা একটি দৃষ্টান্ত আমরা এখানে দেখতে পাই। তারপর সমাজ জীবন, পরিবারের পরে যে সমাজের স্থান, সেই সমাজ জীবনের সামাজিক আমরা দেখি যে বিভিন্ন সংগঠন জড়িত রয়েছে সমাজে, বিভিন্ন প্রতিষ্ঠান সমাজে রয়েছে। আমরা ব্যবসা বাণিজ্য আমরা যদি বলি, সেখানে ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে, মাঝারি প্রতিষ্ঠান আছে, বড় প্রতিষ্ঠান আছে। এই যে প্রতিষ্ঠানগুলো সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন ক্লাব, অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন আছে, সমাজের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, কল্যাণমূলক সংগঠন আছে। তো প্রত্যেকটি এই সংগঠন কি করে? ম্যানেজমেন্টের কার্যক্রম পরিচালনা করে, ব্যবস্থাপনার বিষয়গুলো তারা অনুধাবন করে এবং সেভাবে সমাজের এই সংগঠনগুলো
তার যে কার্যক্রম পরিচালনা করে থাকে। রাষ্ট্রীয় রাষ্ট্রযন্ত্র আমরা যদি বলি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, তো মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ বিষয়গুলো দেখা হয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার প্রধান, তিনি তার কার্যালয়ে তার অধীনস্থ যারা সচিব আছেন, কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তাদের মাধ্যমে নির্দেশনা দিয়ে থাকেন এবং কাজ উদ্ধার করেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী কী করেন, বিভিন্ন মন্ত্রীদের দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করেন এবং মন্ত্রণালয়ের আবার লক্ষ্য করা যায় যে মন্ত্রীর অধীনস্থ সচিব এবং বিভিন্ন কর্মকর্তা বৃন্দ জড়িত এবং তারা মাঠ পর্যায়ে সারা দেশে বিভিন্ন অফিসে কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে রাষ্ট্র এভাবে একেবারে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রীদের কার্যালয় এবং সচিব তার অধীনস্থ বিভিন্ন অফিসের মাধ্যমে সারা দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। এখানে কিন্তু ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা একটা বিশাল ভূমিকা পালন করে থাকে। শুধু এখানেই শেষ নয়, একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক রয়েছে এবং একটি দেশের সাথে আরেকটি দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়নের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে থাকে। পৃথিবীর বিভিন্ন ক্রাইসিস মোকাবেলা করার জন্য এই আন্তর্জাতিক সংগঠনগুলো কাজ করে থাকে। তার মধ্যে আমরা দেখি জাতিসংঘ একটি বড় প্রতিষ্ঠান। এরকম আন্তর্জাতিক বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর কিন্তু ব্যবস্থাপনা প্রক্রিয়া অনেক জটিল। সেই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা এবং তাদের যে সঠিক উদ্দেশ্য লক্ষ্য সেটি বাস্তবায়ন করার জন্য ম্যানেজমেন্ট কাজ করে থাকে। তাহলে ম্যানেজমেন্টের আওতা এবং পরিধি কত ব্যাপক আমরা কিন্তু বুঝতে পারছি। ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আওতা বা পরিধি রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ব্যবস্থাপনার আওতাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করার চেষ্টা করব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার আওতা আমরা আলোচনা করব। যেমন ধরো যে প্রতিষ্ঠানগত ব্যবস্থাপনা। আমি যদি বলি যে আমার একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটি একটি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে এক মালিকানা একটা প্রতিষ্ঠান হলে তার ব্যবস্থাপনার কৌশল এক রকমের হবে। এই প্রতিষ্ঠান পরিচালিত হবে তার নিজস্ব একটি কর্মকৌশল নিয়ে। এবং যদি এক মালিকানা প্রতিষ্ঠান না হয়, এটি একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান হয়, তাহলে তার ব্যবস্থাপনা প্রক্রিয়াটা ভিন্ন হয়ে যাবে। যদি এটি সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান হয়, তাহলে তার ব্যবস্থাপনা প্রক্রিয়াটি ভিন্ন হবে। যদি এটি কোম্পানির যৌথমূলধনী কোম্পানি হয়, তাহলে সেই কোম্পানির ব্যবস্থাপনার প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হবে। আবার যদি রাষ্ট্রীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়, তার উদ্দেশ্যই পুরোটা ব্যতিক্রম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মূল উদ্দেশ্য থাকে জনগণের কল্যাণ সাধন করা, আর এই ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোর বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মূল টার্গেট থাকে মুনাফা অর্জন করা। তাহলে এক একটি প্রতিষ্ঠানের অবস্থার কারণে, এক একটি প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের কারণে ব্যবস্থাপনার প্রকৃতিটা চেঞ্জ হয়ে যায়। ব্যবস্থাপনার যে টার্গেট, সেটি উদ্দেশ্য, সেটি চেঞ্জ হয়ে যায়। যেমন কেউ টার্গেট করে যে আমার মুনাফা অর্জন হলো প্রধান লক্ষ্য, আর রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মূল টার্গেট থাকে যে জনগণের কল্যাণই হলো আমার মূল লক্ষ্য। তাহলে প্রতিষ্ঠানগত এই ব্যবস্থাপনা আমরা লক্ষ্য করি। কাজের যে প্রকৃতি আছে, আমাদের কাজের প্রকৃতি, নেচার, হ্যাঁ, কাজের এই প্রকৃতির উপর বেস করে আমরা ম্যানেজমেন্টকে দেখি কার্যক্রম পরিচালনা করতে। আমার একটি কাজ যে আমি কলেজে পাঠদান করি, শিক্ষার্থীদের পড়াচ্ছি, তাদের পরীক্ষা নেই, তাদের কাছ থেকে খাতা আসে, উত্তরপত্র আসে, সেটি মূল্যায়ন করি, ফলাফল প্রস্তুত করি এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্টে আমি সহযোগিতা করি। এই জাতীয় কাজ আমার। তো আমার এখানে ব্যবস্থাপনার ধরনটা একরকমের। আর আমি যদি বলি যে একটি সেনাবাহিনী
বা আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, তাদের কাজের প্রকৃতি কিন্তু ভিন্ন রকমের। তাদের কাজের প্রকৃতিটা ভিন্ন রকম, ফলে এক একটি কাজের প্রকৃতিগত অবস্থার কারণে তার ব্যবস্থাপনার প্রক্রিয়াটিও ভিন্ন হয়ে থাকে, তার ব্যবস্থাপনার আওতাটাও ভিন্ন হয়ে থাকে। তাহলে কাজের প্রকৃতি যেখানে যেমন সেখানে কি হয়, তেমনভাবে ব্যবস্থাপনার সিচুয়েশনটি তৈরি করা হয়। তারপরে স্তর ভিত্তিক ব্যবস্থাপনা, হ্যাঁ, লেভেল ওয়াইজ। যেমন আমি যদি বলি যে আমার হায়ার লেভেল, মিড লেভেল, লোয়ার লেভেল, হ্যাঁ, এই এক একটি লেভেলে এক এক ধরনের ব্যবস্থাপনা রয়েছে। আমার একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমি যদি বলি যে টপ লেভেলে আছে কোম্পানির চেয়ারম্যান, দেন আছেন এমডি, ব্যবস্থাপনা পরিচালক, তো তাদের যে মানে স্তর লেভেল, সেই লেভেলের ব্যবস্থাপনা প্রক্রিয়াটা একরকমের। আরেকটা লেভেলে আছে সে কর্মী বাহিনী, যারা কাজ করে, ফিল্ডে কাজ করে বা তারা ফ্যাক্টরিতে কাজ করে, রুট লেভেলে কাজ করে, তাদের ব্যবস্থাপনার লেভেলটি একরকমের। তো স্তর ভিত্তিক ব্যবস্থাপনা আমরা দেখি। কৌশল প্রয়োগ ভিত্তিক ব্যবস্থাপনা রয়েছে। স্ট্র্যাটেজিক যে বিষয়গুলো আছে, যে এই স্ট্র্যাটেজিক কৌশলগত বিষয়গুলো কে প্রয়োগ করে ব্যবস্থাপনা তার আওতা পরিধি নির্ধারণ করে থাকে। তারপর প্রয়োজন ভিত্তিক ব্যবস্থাপনা, যখন যেমন প্রয়োজন সে অনুযায়ী ব্যবস্থাপনা করা। যেমন আমাদের বিশ্বে এখন এই পৃথিবীতে আমরা দেখি মহামারী করোনার ছবল পড়েছে। তো এই যে কোভিড-19 এর পরিস্থিতি, এই যে তার যে সিচুয়েশন, এই মহামারীকে ম্যানেজ করার যে সিচুয়েশন, এই যে প্রয়োজন এখন একটা যে একে একে ব্যবস্থাপনা করতে হবে, তার উপর বেস করে আমরা কিন্তু বিভিন্ন কার্যক্রম লক্ষ্য করেছি। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশ এরকমভাবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যে আমরা কিভাবে কোভিড-19কে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তো এই প্রয়োজন অনুসারে ব্যবস্থাপনার প্রক্রিয়া ভিন্ন রকমের হয়, তার আওতা ভিন্ন রকমের হয়। এটা হলো যে আমার কি নিড, তার উপর বেস করে আমি ব্যবস্থাপনা করব, ম্যানেজমেন্ট করব। তাহলে আমরা এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু ব্যবস্থাপনার আওতা বা পরিধি নির্ধারণ করেছে। তারপরে প্রতিষ্ঠানগত ব্যবস্থাপনা, এক একটি প্রতিষ্ঠান এক একভাবে ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করে থাকে। সেটি কেমন? পরিবারের ক্ষেত্রে ব্যবস্থাপনা একরকমের হবে, পরিবার কিন্তু একটা প্রতিষ্ঠান। তারপরে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি ব্যবস্থাপনা ভিন্ন রকমের হবে। ব্যবসা প্রতিষ্ঠান এক ধরনের ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করবে। তারপরে সামাজিক ও রাজনৈতিক সংগঠন, তাদের ব্যবস্থাপনা কার্যক্রম ভিন্ন রকমের হবে। তারপরে রাষ্ট্রীয় পর্যায়ের ব্যবস্থাপনাগুলোকেও আমরা ঠিক পৃথকভাবে বিবেচনা করব। তারপর আন্তর্জাতিক যে পর্যায়ের ব্যবস্থাপনা, সেটিও ঠিক ভিন্ন একটি আঙ্গিকে পরিচালিত হবে। অর্থাৎ প্রতিষ্ঠানগত ব্যবস্থাপনা আলাদা একটি বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এবার বলতে পারি আমরা কাজের প্রকৃতিগত ব্যবস্থাপনা। কাজের প্রকৃতি, যেমন ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা করা, ব্যবস্থাপকরা কে কি কাজ করবেন, কে কি বিষয়গুলো দেখবেন, তার উপর বেস করে আমার একটি ম্যানেজমেন্ট পলিসি নির্ধারণ করা হয়। আমার কাজ কি, আমি কিভাবে এই কাজটি সম্পাদন করব, এই যে প্রক্রিয়াটি, এটি হলো একটি কি ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা। যারা ম্যানেজার, তারা কিভাবে আবার আরেকজনকে ম্যানেজ করবেন। তারপরে অফিস ম্যানেজমেন্ট, অফিস ব্যবস্থাপনা করা, অফিসের অধীনস্থ বিভিন্ন কর্মচারী কর্মকর্তারা আছেন, তারা কিভাবে অফিসটাকে ম্যানেজ করবেন, অফিসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। এটি একটি কাজের প্রকৃতিগত ব্যবস্থাপনা। কারখানার ব্যবস্থাপনা, আমার অফিস পরিচালিত হবে যেভাবে, কিন্তু ফ্যাক্টরি কিন্তু সেভাবে পরিচালিত হবে না, আমার কারখানাটি সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত হবে। তো ফ্যাক্টরি ম্যানেজমেন্ট সিস্টেম আর এই কারখানার ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু সেম হবে না। তাহলে কারখানার ম্যানেজমেন্ট সিস্টেমটা কি হবে, সেটিকে আমরা নির্ধারণ করতে হবে। তারপরে আমরা যদি বলি যে মার্কেটিং ম্যানেজমেন্ট, বাজারজাতকরণ ব্যবস্থাপনা, এই বাজারজাতকরণ ব্যবস্থাপনাটি কীরকম হবে। আমার পণ্য উৎপাদন শুধু করলাম কারখানায়, এটিতে বিক্রি করতে হবে,
আমার মার্কেটের প্রচার করতে হবে, প্রসার করতে হবে। এই যে মার্কেটিং করার কাজ, এটি সম্পূর্ণভাবে ভিন্ন রকমের একটি কার্যক্রম। তারপরে আমরা বলি শ্রমিক কর্মী ব্যবস্থাপনা। হ্যাঁ, আমার যারা শ্রমিক কর্মী তাদেরকে ম্যানেজ করা কিন্তু খুব কঠিন একটি কাজ। এই কর্মীদেরকে ম্যানেজ করা আমার অন্যতম একটি কৌশলগত বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে এই ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলাম, তোমরা এই বিষয়গুলো একটু ভালো করে স্টাডি করবা। আমি আশা করছি এখান থেকে একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং সেই প্রস্তুতি তোমরা নিবে। আমরা টু দ্য পয়েন্ট আলোচনা করেছি, তোমরা একটু ডিটেলস যদি পড়ো ইনশাল্লাহ ভালো করবে, সেই আশীর্বাদ রইল এবং আগামীতে আবার দেখা হবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।